একসাথে দেখা শেষ করবো, বাসা যাবো, আছে ইয়াবে আছে। কেউ কিছু বলতেছো? রুবায়েত নিজে দেখতেছে দেখে এখন আসতেছে না। রুবায়েত যে কতগুলা মেনশন পাইছে লিটন ইয়ে করার পরে। রুবায়েতের আগে চুল প্লাস ওরকম অনেক কিছুই মিলতো, এখন তো তাও একটু চুল কাটায় চলছে, দেখা ডিফারেন্ট লাগে। গরম গরম ভয়ঙ্কর গরম, একটু ঘুমানোর পরে মনে করে যে পুরো মাথা ঘামে অবস্থা খারাপ, ঠিক মতো শান্তিতে ঘুমানো যায় না। এরপরে তো আমি চিন্তা করতে যে মেয়েরা ঘুমায় কেন এতগুলো চুল নিয়ে। আল্লাহ, আমার তো মাথা মনে করো যে একদম ঘামায় প্রতিটা দিন, অসহ্য অবস্থা। ওকে, সো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 23, রেডিয়েশন এন্ড হাফ লাইফ। আচ্ছা, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, আমাদের নভেম্বর থেকে ক্লাসগুলা একটু উইকলি একটা স্পেসিফিক রুটিনে চলবে। ওই জিনিসটা আমি তোমাদেরকে আজকের ক্লাসের শেষের দিকে বলে দিব। ওকে, যে তোমাদের এই ক্লাস টাইমে বুকলেট সলভিং ক্লাস চলবে একদিন, একদিন থাকবে পরীক্ষা, আরেকদিন হবে লেকচার ক্লাস, এমনি চলবে। ওকে, তো তাহলে আমাদের বুকলেট 2টা, যে বুকলেট 1 এর ওগুলো তো সবগুলো আমরা পরীক্ষা নিয়ে নিয়েছি, তাই না? বুকলেট 2 এর থেকে আমাদের এনার্জি টপিক বলি পার উইক একটা করে চ্যাপ্টার আমরা শেষ করব, বুঝতে পারছো? যে পার উইক একটা করে এরকম বুকলেট সলভিং ক্লাস শেষ করব, দেন প্রতি উইকে যেই চ্যাপ্টার শেষ করছে, মনে করো চ্যাপ্টার 14 পড়তেছি, চ্যাপ্টার 14 সলভ করা শেষ, এর পরের উইকে চ্যাপ্টার 14 এর উপর এক্সাম, এরপরে 15 শেষ করব, পরের উইকে 15 শেষ, এর পরের উইকে 15 এর উপর এক্সাম, এরকম। বুঝা গেছে? তো তাহলে আমি যেই জিনিসটা দেখলাম যে তোমাদের বড় পরীক্ষা করে নিলে একসাথে অনেকগুলো চ্যাপ্টারে তোমাদের একটু কোপ করতে প্রবলেম হইতেছে, অনেকজনই পারতেছো, এটা খুবই ভালো। অনেকজনেরই আছে যে একটু ছোট করে পরীক্ষাগুলো নিলে পরে আস্তে আস্তে ছোট পরীক্ষাগুলোতে ভালো করার পর দেন কনফিডেন্স বাড়লে বড় পরীক্ষাতে ভালো হবে, এমন টাইপের। ওকে, তো এটা একটা জিনিস। আচ্ছা, তো তাহলে পরে আমরা আজকের লেকচারটা শুরু করি। আমরা চ্যাপ্টার 22 তে অ্যাটমস এন্ড রেডিওঅ্যাক্টিভিটি ওই টপিকটার মধ্যে কি কি পড়ছি, ওই টপিকটার মধ্যে আমরা পড়ছি অ্যাটম কি জিনিস, এলিমেন্ট কি জিনিস, আইসোটোপ কি জিনিস, এসব আমরা আগেই জানতাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানছি যে why an atom becomes unstable, and unstable হইলে সে নিজেকে কিভাবে স্টেবল করার ট্রাই করে, ওই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। যে সে কি করে, ইট রিলিজেস রেডিয়েশন। সো এই রেডিয়েশনটা নিয়ে আমরা পড়ব, এন্ড এই জিনিসটা, এই টার্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা ডেফিনেশন বলো, এটা ক্যালকুলেশন বলো, অনেক কিছু আমাদের ওইটাই আসবো, যখন পড়বো তখন আসবো, ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমাদের অনেকগুলা কাজে আসবে, প্লাস এ লেভেলস এর জিনিসগুলোর কন্টিনিউয়েশন আছে। ওকে, এ লেভেলস এর ইউনিট 5 এ। তো এই ব্যাপারগুলি খুবই ইম্পর্টেন্ট কয়টা টপিক, তো এগুলো আমাদের আস্তে আস্তে করে যাব, বাট যতটুকু পড়বো এটা যেন আমাদের কনসেপ্টটা মাথায় থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো যে কোন একটা নিউক্লিয়াস বা কোন একটা অ্যাটম যে নাকি আনস্টেবল, সে কি করে, তাতে আয়নাইজিং রেডিয়েশন রিলিজ করে, তাই না? এখন আয়নাইজিং রেডিয়েশন যে রিলিজ করে, আমরা কি রেডিয়েশন চোখে দেখতে পাই? চোখে দেখতে পাই না। তো তাহলে আমাদের চারপাশে রেডিয়েশন আছে নাকি? বা মনে করো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যেসব ওয়ার্কাররা কাজ করে, ওরা তো দে আর ইন কনস্ট্যান্ট রিস্ক
অফ গেটিং এক্সপোজ টু রেডিয়েশন। তো ওইসব রেডিয়েশনের আমরা তো রিস্ক গুলা, যে গামা রেডিয়েশনের রিস্ক তো অলরেডি জানি যে এটা কি করতে পারে, ক্যান্সার কজ করতে পারে, তাই না? যে আমাদের সেল মিউটেশন করে সেলগুলো অ্যাবনরমাল বিহেভ করা শুরু করে, সো তখন আমরা কি বলি, ক্যান্সার হয়েছে, এমন টাইপের ব্যাপার। ওকে, তো তাহলে এই জিনিসটা তো আমরা চাবো না যে ওয়ার্কাররা যারা ওখানে কাজ করতেছে আমরা কি চাবো যে তাদের ক্যান্সার হয়ে যাক? তারা তো যত পসিবল প্রিকশন থাকবে এটা নিবে। কিন্তু যে রেডিয়েশনকে আমরা চোখেই দেখতে পারি না, মনে করো এরকম পাইপলাইন দিয়ে ওরকম রেডিও অ্যাক্টিভ পার্টিকেল যায় আসে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো রেডিও অ্যাক্টিভ পার্টিকেল দরকার, তো ওইসব তো ইউজ হবেই। তো এরকম সিল্ড কোন কন্টেইনার দিয়ে বা সিল্ড কোন এরকম পাইপলাইন দিয়ে কি করে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল পাস হয়। এখন কোন দিক দিয়ে যদি কোনো লিক হয়ে যায়, ঠিক আছে, কোন দিক দিয়ে এরকম পাইপের মধ্যে কি হয়ে গেল, ফুটা হয়ে গেল, তো তখন ফুটা দিয়ে কি হবে, রেডিয়েশন বের হয়ে চলে আসবে না? তো রেডিয়েশন বের হয়ে চলে এসে কি করবে, তখন ওয়ার্কারদের গায়ের ভিতরে ঢুকে যাবে। তো তখন the workers will be at risk of being exposed to ionizing radiation, so তাদের ক্যান্সার হওয়ার অনেক বড় একটা রিস্কের মধ্যে থাকবে। তো what we need to do, চোখে দেখতে পারতেছি না ঠিক আছে, but we need some sort of detectors. ফার্স্ট ডিটেক্ট করতে পারতে হবে যে আয়নাইজিং রেডিয়েশন কোথায় কোথায় আছে, তাই না? তো এমন আমাদের দুইটা স্পেসিফিক জিনিস যারা কি করতে পারে, আয়নাইজিং রেডিয়েশনকে ডিটেক্ট করতে পারে। তুমি এখন এই জিনিসটা কিভাবে করে বুঝবা? যে মনে করো একজন মানুষ যে নাকি চোখে দেখে না, একটা রুম অন্ধকার নাকি একটা রুমে লাইট আছে, সে এই অন্ধ মানুষকে ওইটা বলতে পারবে? তা আমরা লাইট আছে নাকি না এই জিনিসটা ডিটেক্ট করে কি দিয়ে, আমাদের চোখ দিয়ে, তাই না? তো এরকম ডিটেক্টরদের কি থাকবে, ডিটেক্টরদের মধ্যে কোন একটা চেঞ্জ হবে, যে কোন একটা কিছু আসছে, তো ডিটেক্টরের মধ্যে কোন একটা কিছু চেঞ্জ হবে, তখন আমরা বুঝতে পারবো কি যে ওখানে মধ্যে আয়নাইজিং রেডিয়েশন আছে। তো এখন থেকে আমাদের একটা ব্যাপার, যেটা এখন যে গল্পটা বলবো এটা হলো রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করার গল্প। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটি একদম ফার্স্টে ডিসকভার করা হয়েছে কিভাবে। হেনরি বেকুয়েরেল নামের একজন মানুষ, হ্যাঁ, সে কি করছে, সে তার গার্লফ্রেন্ডের জন্য একটা আংটি কিনছিল, যে ওরকম প্রপোজ করবে এমন, ঠিক আছে? তো এখন ওই আংটিটা একটা স্টোন দিয়ে বানানো, এন্ড ওই স্টোনের মধ্যে আসলে কি ছিল, ইউরেনিয়াম ছিল। ওকে, তো এখন সে কি করছে, সে ওরকম মনে করো যে সে তার ল্যাবে ওরকম কাজ টাজ করে টোরে ওরকম ওই স্টোনটা ড্রয়ারে রেখে গেছে একটা। আগে আমাদের ছবি যে তুলতাম ক্যামেরাতে, এখন আমাদের ডিজিটাল ক্যামেরা আছে, ওইসবে ডিরেক্টলি আমরা পিকচার পেয়ে যাই, কিন্তু আগে এরকম ক্যামেরা ছিল না যে নেগেটিভ পাওয়া যেত। নেগেটিভ বা ওটাকে কি বলা হয়, ফটোগ্রাফিক ফিল্ম। ওকে, তো সে কি করছে, ওরকম একটা ফটোগ্রাফিক ফিল্মের উপরে ওই আংটিটা রেখে গেছে। দেন সে পরের দিন ফেরত এসে দেখে যে তার ফটোগ্রাফিক ফিল্মটা কি হয়ে গেছে, একটু ঘোলা হয়ে গেছে, ক্লাউডি হয়ে গেছে। ওকে, তো সে তখন ওইটা নিয়ে স্টাডি করা শুরু করছে, আচ্ছা এই জিনিসটা এরকম ক্লাউডি হলো কেন, তখন ছবিটা নষ্ট হয়ে গেছে না ফটোগ্রাফিক ফিল্মের। তো সে এরপর ওইটা নিয়ে স্টাডি করা শুরু করছে, দেন ইভেনচুয়ালি বের করছে কি, যে এই আংটি থেকে কোন একটা কিছু বের হয়েছে বা কোন রেডিয়েশন বের হয়েছে, যার জন্য কি হয়েছে, দা ফটোগ্রাফিক ফিল্ম বিকাম foggy or became cloudy। তো ওখান থেকে সে একটা ডিটেক্টর বের করে ফেললো, কি, photographic film is a detector of what, ionizing radiation। যে কোন আয়নাইজিং রেডিয়েশন যদি ফটোগ্রাফিক ফিল্মের উপরে যে পড়ে, তো তখন এটা কি হয়ে যাবে, ঘোলা হয়ে যাবে। বোঝা গেছে? তো তাহলে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা কিছু বলতেছো? সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথাটা যে বললাম, কি জিনিস, যে তোমার এই পাইপলাইন দিয়ে যদি কোনো লিকেজ হয়, ওয়ার্কাররা তো চোখে দেখতে পারবে না রেডিয়েশন, বাট দে উইল হ্যাভ আ ব্যাজ, ঠিক আছে? তাদের এরকম একটা ফটোগ্রাফিক ফিল্ম কেটে এমন একটা ব্যাজ লাগানো থাকে। সো এটা হলো একটা ডেইলি একটা রুটিন, ডেইলি কি এভরি 15 মিনিটস অর এভরি 10 মিনিটস পর পর তার একটু ব্যাজটা কি করবে, চেক করবে। তার এরকম ব্যাজের দিকে তাকায় দেখবে যে ব্যাজটা ক্লাউডি হয়েছে নাকি না। যদি ক্লাউডি হয়ে যায় বা একটু যদি ক্লাউডিনেসের একটা মার্ক থাকে, তো তখন তারা বুঝবে কি যে কোন একটা জায়গা থেকে কি হইতেছে, লিকেজ হইতেছে। সো দে উইল টেক নেসেসারি প্রিকশন, দেন ওরকম লিকেজটা বের করে ওটাকে কি করবে, ঠিক করে ফেলবে। বুঝা গেছে? তো তার মানে ফটোগ্রাফিক ফিল্ম ইজ হোয়াট, ফটোগ্রাফিক ফিল্ম ইজ ওয়ান অফ দ্য ডিটেক্টরস অফ রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন। ওই তো তার বডিতে যদি আসে রেডিয়েশন, তার বডিতে আসলে পরে তার মানে কি ব্যাজের উপরে যে পড়তেছে, ওইটা ক্লাউডি হয়ে গেলে পরে প্রথমে বুঝলো যে রেডিয়েশন আছে, দেন ফার্স্ট কি করবে, তারা নিজেরা সেফ একটা কোন জায়গায় চলে যাবে, যে সিল্ড কোন একটা রুমের ভিতর চলে গেল,
এন্ড দেন আমাদের আরো কতগুলা ক্যামেরা আছে যে ক্যামেরা দিয়ে তোমার লিকেজ গুলি বের করা যায়, যে কোন জায়গা থেকে লিকেজ হইতেছে। ওইসব আমরা আস্তে আস্তে আসবো অ্যাপ্লিকেশন পরের চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে আসবো। এই ফিল্মগুলোকে অন্য কিছু ঘোলা ক্লাউডি করতে পারে না? না, এরকম আয়নাইজিং রেডিয়েশনের জন্য সবচেয়ে বেশি এরকম ক্লাউডিনেস এর মেইন রিজন। এমনিতে অন্য কিছুর জন্য যদি ক্লাউডে হয়ে যায় তো তাইলে পরে তখন তারা কি করবে, চেক করার পরে দেখবে যে নাই, তেমন টাইপের, বুঝছো? বাট অলওয়েজ সেফটি ফার্স্ট। প্রত্যেকটা ওয়ার্ক প্লেস বলো, স্টাডি প্লেস বলো, সব জায়গাতে আমাদের সেফটি ফার্স্টে দেখবে ওরা, এরপরে বাকি যত কিছু হয়। তো তাহলে ডিটেক্টরদের মধ্যে একটা জিনিস কি, ফটোগ্রাফিক ফিল্ম। আচ্ছা, এরপরে সেকেন্ড যে জিনিসটা, এটা কিন্তু তোমাদের আর আগের চ্যাপ্টারে একটা পেজের রিডিং পড়তে বলছিলাম, পেজ নাম্বার 226, যে ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলো অ্যাবজর্ভারের কথা বলছিলাম, যে আলফা পার্টিকেলকে কি করতে পারে, একটা থিন শীট অফ পেপারই তাকে ব্লক করে দিতে পারে বা আটকায় দিতে পারে। বেটাকে আটকানোর জন্য কি দরকার, অ্যালুমিনিয়াম, আর গামাকে আটকানোর জন্য একটা থিক শীট অফ লেড, তাই না? তো তাহলে ওখানের মধ্যে আমরা একটা ইনস্ট্রুমেন্টের নাম দেখছিলাম কি, জিএমটিউ, অর ওইটার ফুল ফর্ম হলো গাইগার মুলার টিউব। ওকে, তো এই গাইগার মুলার টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন, ওই জিনিসটা আমরা আজকে শিখবো ফার্স্টে। সো আরেকটা জিনিস কি, গাইগার মুলার টিউব, জিএমটিউ শর্টে বলা হয়, ঠিক আছে? এই জিএমটিউ কি করতে পারে, it does not only detect the radiation, সে ওই রেডিয়েশনের কাউন্টও দিতে পারে, যে পার সেকেন্ডে কতগুলি আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করতেছে বা কতগুলি, বলো। হ্যাঁ, এখানে মধ্যে ওরকম কাউন্টার বলে মেইনলি, যে এটার সাথে যে কাউন্টারটা লাগানো থাকে ওটা কি করে, পার সেকেন্ডে সে নাম্বার অফ আয়োনাইজেশন রিড করতে পারে, বুঝছো? তো ওই জিনিসটা আমরা এখন দেখবো, তার ওয়ার্কিং প্রসিডিওরটা। ওকে, আচ্ছা। সো এখন এখানের মধ্যে দুইটা আমরা ডিটেক্টর দেখলাম, যে আয়নাইজিং রেডিয়েশন যেহেতু আমাদের জন্য হার্মফুল, তো এইগুলাকে কি করতে পারা উচিত, ডিটেক্ট করতে পারা উচিত। হার্মফুল আছে, ইউজফুলনেসও আছে, অ্যাপ্লিকেশন গুলি সামনের চ্যাপ্টারে আমরা পাবো, বাট ফর নাও তাদেরকে কি কি দিয়ে ডিটেক্ট করতে পারে এটার একটা লিস্ট করে রাখলাম, কি কি দিয়ে, ফটোগ্রাফিক ফিল্ম এন্ড গাইগার মুলার টিউব। এরকম আরেকটা টাইপের ব্যাচ পাওয়া যায়, যে ব্যাচগুলির মধ্যে থার্মোলুমিনেসেন্স হয়। কেমন জিনিস, যে এই ব্যাচগুলা যদি আয়নাইজ হয়ে যায় তো তখন ওগুলি গ্লো করে, আর আরেকটা হলো তোমার গরম হয়ে যায়, বুঝছো? তো গরম হয়ে যায় আর গ্লো করে, তো মনে করো তার ওরকম চেক করতে মনে নাই, ঠিক আছে, বা সে ঠিক মতো বুঝতেছে না যে ক্লাউডি হয়েছে নাকি না, কিন্তু যখন ওরকম গ্লো করবে ওই ব্যাচ, তো তখন সে কি করবে, আরো ভালো মতো অ্যালার্ট হইতে পারবে যে ওখানের মধ্যে কি হইতেছে, হি ইজ অর শি ইজ এক্সপোজ টু আয়োনাইজিং রেডিয়েশন। বুঝতে পারছো? তো এখন এই ব্যাপারটা ফার্স্ট অফ অল গেল যে আমাদের ডিটেক্টরের কথা, এই জিনিসটা আমরা একটু স্টুডেন্ট বুক থেকে প্রথমে দেখি কি বলতেছে তারা। আচ্ছা, কি বলতেছে, রেডিয়েশন এন্ড হাফ লাইফ। In this chapter you will learn about ways of detecting radiation. First যেটা বললাম যে আমাদের প্রথমে ডিটেক্ট করতে পারতে হবে, and where some of the radiation around us comes from. আমরাও কিন্তু কন্টিনিউয়াসলি একটা সার্টেন লেভেল অফ রেডিয়েশনে এক্সপোজড আছি, বুঝছো? ওই জিনিসটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, ওটা আমরা পড়বো একটু পরে, গাইগার মুলার টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল শিখার পরে দেন এটা নিয়ে পড়বো। তো এখন এখানের মধ্যে কি, ইউ উইল অলসো লার্ন why a value called half life to describe the activity of radioactive isotope. The half life কি জিনিস ওটাও শিখবো। তো কি কি আছে লার্নিং অবজেক্টিভ, know that photographic film or a Geiger Muller detector can detect ionizing radiation, এটা আমরা মাত্রই শিখলাম। and Geiger Muller টিউব কিভাবে কাজ করে এটা এখন দেখব। then sources of background radiation, activity of a radioactive source আস্তে আস্তে কমে যায়, and কিভাবে কমে ওই প্রসেসটা দেখব। তোমরা কি ইকুয়েশন গ্রাফ করছো এখনো পিওর ম্যাথসে? কবে করো আল্লাহ। এই ইকুয়েশন গ্রাফের ওখানে মধ্যে লগারিদমিক গ্রাফ, এক্সপোনেনশিয়াল গ্রাফ। এক্সপোনেনশিয়াল গ্রাফ বলতে কতগুলি গ্রাফ আছে, তোমরা কি এই টার্মটা কখনো শুনছো, অ্যাসিম্পটোটস? অ্যাপ্রক্সিমেট না, অ্যাসিম্পটোট হলো তোমার এরকম কয়েকটা লাইন, যেই লাইনগুলোকে কখনো একটা গ্রাফ টাচ করবে না, এমন টাইপের, যে মনে করো y is equal to 1/x, হ্যাঁ, y is equal to 1/x, এটার গ্রাফ দেখতে কেমন জানো?
এটা গ্রাফ দেখতে এরকম, এই 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 গ্রাফ কখনো ওয়াই অ্যাক্সিসে টাচ করতে পারবে না, এক্স অ্যাক্সিসেও টাচ করতে পারবে না। সো এইটা একটা অ্যাসিম্পটোট, এইটা একটা অ্যাসিম্পটোট, এমন টাইপের। ঠিক আছে, এগুলো ম্যাথসে শিখবা আস্তে আস্তে। তোমরা এখন কোন চ্যাপ্টারে আছো, কি করতেছো ম্যাথসে? ট্রিগোনোমেট্রি। ওকে, আচ্ছা। সো এরপরে নো দা ডেফিনেশন অফ হাফ লাইফ এন্ড আন্ডারস্ট্যান্ড। এই হাফ লাইফ প্রতিটা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের জন্য আলাদা আলাদা। যে একটা অনেক মনে করো তাড়াতাড়ি ডিকে হয়ে যায় বা অনেক তাড়াতাড়ি আয়নাইজিং রেডিয়েশন ছেড়ে দেয়, আর একটা অনেক আস্তে আস্তে আয়নাইজিং রেডিয়েশন ছাড়ে। তো এইসবের এন্ড হাফ লাইফ ইউজ করে আমাদের একটা গ্রাফিক্যাল মেথড দিয়ে হাফ লাইফ কিভাবে বের করা হয় এই রিলেটেড একটা ওয়ার্কশিট আমরা করব পরে। তো ফার্স্ট অফ অল আমাদের ফটোগ্রাফিক ফিল্মের ওই কাজটা। তো এখানে আমাদের ব্যাপারটা কি, ইউজিং ফটোগ্রাফিক ফিল্ম ডিটেক্টিং আয়নাইজিং রেডিয়েশন। উইলহেম রোয়েন্টগেন discovered X-rays in 1895. Henry Becquerel, figure 23.1b, believed that uranium emitted X-ray after being exposed to sunlight. যে ইউরেনিয়াম সানলাইটে এক্সপোজ হলে সে কি করে, এক্স-রে রিলিজ করে, এরকম একটা হাইপোথিসিস ছিল এই বেকুয়ারেল। To test this idea, he placed some wrapped unused photographic plates in a drawer with some samples of uranium ore on top of them. তো এরকম ইউরেনিয়ামের ওর নিয়ে কি করছে, ওটার উপরে রাখছে। এত দেরি কেন? অ্যাকাউন্টিং এর সোজা সোজা ম্যাথ যদি না পারো তাহলে কি আর বলবো। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে, হি ফাউন্ড আ স্ট্রং ইমেজ অফ দা ওর অন দা প্লেটস when he developed them। যে যখন নাকি ডেভেলপ করা মানে কি, ফটোগ্রাফি ফিল্ম থেকে যখন নাকি ছবি বের করছে, তো তখন ওইটার উপরে কি করছে, ওই ইউরেনিয়াম ওরের একটা ইমপ্রিন্ট দেখতে পাইছে। তো এখন he later realized that this was due to a new type of ionizing radiation, so it was not because of x-ray। x-ray এর জন্য ফটোগ্রাফিক ফিল্মটা কি হয় না, ক্লাউডি হয় না। কিসের জন্য হইছে, রেডিও অ্যাক্টিভিটির জন্য, বা রেডিও অ্যাক্টিভিটির জন্য যে আয়নাইজিং রেডিয়েশন ছাড়ে তার জন্য। বুঝা গেছে? তো তাহলে কি বলতেছে, হি হ্যাড ডিসকভার্ড রেডিও অ্যাক্টিভিটি। তো এর জন্য ফাদার অফ রেডিও অ্যাক্টিভিটি বলা হয় মেইনলি, তার নামে রেডিও অ্যাক্টিভিটির ইউনিটটা দেওয়া। এই স্পেলিংটা অনেক সময় আসে যে বিকিউ হলো তোমার বেকুয়ারেল এর শর্ট ফর্ম। তো অনেক সময় কোশ্চেনে বলবে যে বিকিউর ফুল ফর্ম কি, তো তখন এই বানানটা লিখতে পারতে হবে। তো এই বানানটা একটু লিখে ফেলো, যে বিকিউ লিখে পাশে বেকুয়ারেল লিখে ফেলো। বিকিউর ফুল ফর্ম কি, বেকুয়ারেল। ঠিক আছে, তো এই জিনিসটা একটু লিখে রাখো। এখন বেকুয়ারেল আসলে জিনিসটা কি, যে প্রত্যেকটা আনস্টেবল এলিমেন্ট বা প্রত্যেকটা আনস্টেবল অ্যাটম কি হইতে চাবে, শ্রাবণ, স্টেবল হইতে চাবে। তো এর জন্য সে কি করবে, রেডিয়েশন রিলিজ করবে। দেখা যায়, ঠিক আছে। তো তাহলে এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম কি ব্যাপার, যে তোমার আয়নাইজিং রেডিয়েশন যে রিলিজ করে, তো ওই সময় কি করে, আমরা যে বেটা রেডিয়েশনের সময় যেমন বলছিলাম কি হয়, একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়ে যায় আর একটা ইলেকট্রন ক্রিয়েট করে, ওই ইলেকট্রনটাকে বের করে দিলে ওটাকে কি বলা হয়, বেটা পার্টিকেল বলা হয়, তাই না? সো ওইরকম প্রত্যেকটা নিউক্লিয়াস কি করে, একবার একবার করে ডিকে করে। এখন রেডিও অ্যাক্টিভ ডিকে, এই জিনিসটা দেখে তোমাদের ইংলিশের কেমন কি অবস্থা, এই জিনিসটা একটু লিখে রাখো, যে রেডিও অ্যাক্টিভ ডিকে is random and spontaneous। এখন এই র্যান্ডম কথাটার মানে কি আর স্পন্টেনিয়াস কথাটার মানে কি, এইগুলি কোয়েশ্চেন দুনিয়ার কমন, যে এইগুলি তোমরা কোয়েশ্চেন পেপারে পাবা, যে র্যান্ডম মানে কি, স্পন্টেনিয়াস মানে কি, এইসব। এখন র্যান্ডম মানে কি, কোন একটা কিছু যেটা কি করা যায় না, প্রেডিক্ট করা যায় না, তাই না? সো আনপ্রেডিক্টেবল বেসিক্যালি। সো র্যান্ডম মানে হলো আনপ্রেডিক্টেবল। কি জিনিসটা আনপ্রেডিক্টেবল, কখন কোন স্পেসিফিক নিউক্লিয়াস ডিকে করবে, যে তোমার কাছে 10টা এরকম আনস্টেবল নিউক্লিয়াস আছে,
তো 10টা আনস্টেবল নিউক্লিয়াসের মধ্যে থেকে তুমি কোনোটাকে সার্টেনটি দিয়ে পয়েন্ট করে বলতে পারবে না যে এইটাই নেক্সট ডিকেটা করবে, ঠিক আছে? এইটার কি নাই, কোনো সার্টেনটি নাই। তো এর জন্য এটাকে কি বলা হয়, র্যান্ডম একটা প্রসেস বলা হয়, যে রেডিওঅ্যাক্টিভ ডিকে কি কখন কোন স্পেসিফিক নিউক্লিয়াসটা ডিকে করবে এটার কি নাই, কোনো শিওরিটি নাই। ওকে, তো এটার মানে হলো র্যান্ডম। তো এখানে আনপ্রেডিক্টেবলটা কি, we cannot say for sure which unstable nucleus will decay next। ঠিক আছে, কোন আনস্টেবল নিউক্লিয়াসটা নেক্সট ডিকে করবে এটা আমরা কি করতে পারবো না, কোনো শিওরিটি দিয়ে বলতে পারবো না। এই স্পন্টেনিয়াস ওয়ার্ডটার মানে কি, সাডেন না তাসফিক, নিজের ইচ্ছা মতো টাইপেরই কিছু। স্পন্টেনিয়াস জিনিসটা কি কেউ বলতে পারবা? কেউ না? আচ্ছা, তো এখন নিজের ইচ্ছা মতো টাইপেরই কিছু অনেকজনের কাছ থেকে, যেটা সবচেয়ে কমন একটা ভুল অ্যান্সার, যে স্পন্টেনিয়াস মানে অনেকজনে বলে কন্টিনিউয়াস, যে যেটা কি হয় কন্টিনিউয়াসলি হইতে থাকে, বাট নো, এটা কন্টিনিউয়াস না। স্পন্টেনিয়াস মানে হলো সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ, ঠিক আছে, যেটা কি হয় নিজের থেকেই হয়। বুঝা গেছে, যে সামথিং দ্যাট অকার্স বাই ইটসেলফ, যে বাইরে থেকে এরকম আমাদের করা লাগে না, যে এরকম আনস্টেবল নিউক্লিয়াস গুলি আছে আমরা বাইরে থেকে এরকম কথা বলে এই ডিকে কর ডিকে কর ডিকে কর, ঠিক আছে, এরকম বাইরে থেকে পোক করলে পরে তাকে দিয়ে জোর করে কি করানো যাবে না, ডিকে করানো যাবে না। সো সে কি করে, ইট অকার্স বাই ইটসেলফ। বুঝা গেছে? সো তাহলে স্পন্টেনিয়াস মানে কি, ইট অকার্স বাই ইটসেলফ। আচ্ছা, সো তাহলে রেডিওঅ্যাক্টিভ ডিকে কি জিনিস, এই জিনিসটা একটু সবাই লিখে রাখতে, এই যে দুইটা ওয়ার্ড যে মার্ক করছে আর দুইটার মিনিং গুলো যে লিখে রাখছে, এই জিনিসগুলো একটু কপি করে রাখো ফার্স্টে। যে রেডিওঅ্যাক্টিভ ডিকে হলো একটা র্যান্ডম এন্ড স্পন্টেনিয়াস একটা প্রসেস। তো এই ডিকে জিনিসটা কি, এই যে একটা আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য যে রেডিয়েশনটা ছাড়ে, এই প্রসেসটাকে বলা হয় ডিকে, আর এই প্রসেসটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন। ইন্টিগ্রেট করা মানে কি, আচ্ছা তোমরা তো কি বলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এইসব করছো ম্যাথসে নাকি? আচ্ছা, ডিফারেন্সিয়েশন করে আমরা কি বের করি বলো তো ওয়াসি? ডিফারেন্সিয়েশন করে আমরা কি বের করি? কোনটা ডিফারেন্সিয়েশন করে? যে কোনো কিছু তুমি যে ডিফারেন্সিয়েট করো, কোন একটার এই y ভার্সেস x গ্রাফের এরকম চেঞ্জ এক্স্যাক্টলি না, আচ্ছা গ্রেডিয়েন্ট বের করি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন করলে পরে কি আসে, উই ফাইন্ড দা গ্রেডিয়েন্ট। ওকে, সো তাহলে ডিফারেন্সিয়েশন করে আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারি, যে x এর রেসপেক্টে y কত তাড়াতাড়ি বা কত আস্তে আস্তে চেঞ্জ হয়। ওকে, ইন্টিগ্রেশন করে আমরা কি পাই? গ্রেডিয়েন্টের ইকুয়েশন কি? এরিয়া পাই ভাইয়া, এরিয়া পাই। যে আমরা ইন্টিগ্রেশন যখন নাকি করব, এই যে যখন নাকি এরকম ইন্টিগ্রেট করে মনে করো 0 থেকে এই x পর্যন্ত, তো তখন এই জায়গাটার আমরা এরিয়া আন্ডার দা গ্রাফ বের করতে সময় কি বের করি, ইন্টিগ্রেট করি নাকি? তো তাহলে ইন্টিগ্রেশনের সময় আমরা কি করি, কম্বাইন করি, আর ডিফারেন্সিয়েশনের সময় কি করি, আমরা এটা করতেছি কি বলে, গ্রেডিয়েন্ট বের করতেছি, রেট অফ চেঞ্জ বের করি, এমনটাই। তো ইন্টিগ্রেশন মানে হলো কম্বাইন করা, তো ডিসইন্টিগ্রেট করা মানে কি, এটাকে স্প্লিট করা, যে ভেঙে যাবে এমন একটা কিছু। তো তাহলে এই যে এই ডিসইন্টিগ্রেশন টার্মটা এখানের মধ্যে পাবে, এই ডিসইন্টিগ্রেশন। তো ডিসইন্টিগ্রেশন মানে কি, কোন একটা কিছু ভেঙে যাচ্ছে বা কি হয়, ব্রেকআপ হয়। ওকে, তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, the unit of radioactivity is named after Becquerel.
The Becquerel BQ is a measure of how many unstable nuclei are decaying or disintegrating per second. যে এক সেকেন্ডে কয়টা আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল হচ্ছে, ঠিক আছে, ডিকে করেই তো স্টেবল হবে। তো প্রতি এক সেকেন্ডে কয়টা আনস্টেবল নিউক্লিয়াস ডিকে করে স্টেবল হচ্ছে, ওই জিনিসটাকে কি বলা হয়? রেডিও অ্যাক্টিভিটি বলা হয়। বুঝা গেছে? হ্যাঁ বলো। এই বেকুয়ারেল ইউনিটটা মেক সেন্স করে কিভাবে? কারণ রেডিও অ্যাক্টিভ ডিকে ইজ কন্টিনিউয়াস, তো এটার একটা স্পিড থাকে কিভাবে? এটার একটা স্পিড থাকে কিভাবে? তুমি কেমিস্ট্রিতে রেট অফ রিঅ্যাকশন পড়ছো না? আনফরচুনেটলি এটা বলি রেট অফ ডিসইন্টিগ্রেশন। এটা রেট অফ ডিসইন্টিগ্রেশন, এটা তো ডেফিনেশন, এটা বলছি। এখন কেমিস্ট্রিতে রিঅ্যাকশন যে হয়, রিঅ্যাকশন কিভাবে হয়? তোমার প্রথমে কি থাকে? রিঅ্যাকট্যান্ট থাকে নাকি? রিঅ্যাকশনের রেট প্রথমে বেশি থাকে নাকি পরের দিকে বেশি হয়? প্রথমে বেশি থাকে। কেন? বিকজ প্রথমে তোমার রিঅ্যাকট্যান্ট বেশি। তো রিঅ্যাকট্যান্ট গুলি যত রিঅ্যাক্ট করে প্রোডাক্ট বানায় ফেলাবে, তত কি হবে? the amount of reactant remaining to react will be less. তো তখন কি হবে? রেট অফ রিঅ্যাকশনটা কমে যাবে। ইন দ্য সেম ওয়ে শুরুতে যখন নাকি একটা জিনিস আনস্টেবল, শুরুতে তোমার 100টা আনস্টেবল পার্টিকেল আছে, প্রথম সেকেন্ডে তোমার 30টা ডিকে হয়ে কি হয়ে গেল? স্টেবল হয়ে গেল। তো বাকি আছে আর কয়টা? 70টা। তো এখন নাম্বার অফ আনস্টেবল পার্টিকেল কি হয়ে গেছে? কমে গেছে না? তো এখন দা রেট এট হুইচ দে উইল ডিকে, এটা কি আগের মতনই থাকবে নাকি কমে যাবে? তো তাহলে ওই রেট অফ রিঅ্যাকশনের মতো এই জিনিসটাও কমে। এটা একদম কেমিস্ট্রিতে এ লেভেলসে যখন উঠবা তখন ইউনিট 4 এ পাবা অর্ডার অফ রিঅ্যাকশন নামের একটা জিনিস। রেডিও অ্যাক্টিভিটি ওরকম একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে? যে প্রথমে আনস্টেবল নাম্বার অফ পার্টিকেল বেশি আছে, তো প্রথমে অনেক তাড়াতাড়ি ডিকে করে আর বেশি বেশি করে ডিকে করে। তো এটা যত স্টেবল হইতে থাকে তত কি হইতে থাকবে? অ্যাক্টিভিটি কমতে থাকবে, যে পার সেকেন্ডে ডিকে হবে কম। বেকুয়ারেল এটার মানে এটা রেডিও অ্যাক্টিভিটি কাজ করতেছে। আর এটা যদি আমরা গ্রাফ আঁকি, মানে বেকুয়ারেল এটা, তাহলে এটার গ্রাফ কি রকম হবে? ডিক্রিজিং, প্রথমে বেশি পরের দিকে কম, ঠিক আছে? ওই গ্রাফটা এই যে এখানের মধ্যে এই গ্রাফটা এই যে এরকম গ্রাফ, বুঝছো? যে প্রথমে আনস্টেবল পার্টিকেল অনেক বেশি, তো তখন রেট অফ ডিকে বেশি, পরের দিকে আনস্টেবল পার্টিকেল কমতেছে, তো যত রেটে ডিকে করবে এটা কি হবে? কমে যাবে, বুঝছো? তো এই জিনিসগুলোতে আমরা আসবো। আচ্ছা, তো তাহলে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে বেকুয়ারেল কি জিনিস, যে প্রতি এক সেকেন্ডে কয়টা আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে। ডিকে করা মানে কি? স্টেবল হইতেছে। তো প্রতি এক সেকেন্ডে কয়টা আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে, এই জিনিসটার মেজারমেন্টকে আমরা কি বলি? বেকুয়ারেল বলি। যে এক সেকেন্ডে কয়টা ডিকে হচ্ছে। ওকে, তো তাহলে এই জিনিসটাই কি? 1 becquerel means rate of 1 disintegration per second। যে 1 becquerel মানে কি? এক সেকেন্ডে একটা আনস্টেবল পার্টিকেল কি হচ্ছে? ডিকে করতেছে। 2 becquerel থাকা মানে এক সেকেন্ডে দুইটা আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে। তো এরকম 1 মিলিয়ন becquerel মানে কি? প্রতি এক সেকেন্ডে 1 মিলিয়নটা আনস্টেবল পার্টিকেল কি হচ্ছে? ডিকে হচ্ছে বা স্টেবল হচ্ছে। ওকে, সো এখন the becquerel is a very small unit. More practical units are kilobecquerel, যে আমাদের এরকম 1000 becquerel or million becquerel এর মতো থাকে। এই যে kilobecquerel মানে 1000 disintegrations per second, ক্যাপিটাল এম মানে কি? মেগা, তাই না? সো মেগা becquerel মানে কি? 1 মিলিয়ন disintegrations per second, এমন টাইপের। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসগুলো ইউনিটগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা করা লাগবে না, এগুলোর ম্যাথ খুবই ইজি। ওকে, তো এইসব আমরা আসবো। তো এখন ফটোগ্রাফিক ফিল্ম, সে তো এটা অ্যাক্সিডেন্টালি বের করছে। সে চাইতেছিল ইউরেনিয়াম এক্স রে এমিট করে নাকি না এইটা নিয়ে স্টাডি করতে, কিন্তু উল্টা সে কি করে ফেলছে? রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করে ফেলছে, ঠিক আছে? তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, ফটোগ্রাফিক ফিল্ম ক্যান স্টিল বি ইউজড টু ডিটেক্ট রেডিও অ্যাক্টিভিটি। যে এখনো কি করা হয়? ফটোগ্রাফিক ফিল্ম ইউজ করা হয় টু ডিটেক্ট রেডিও অ্যাক্টিভিটি। Some scientists who work with radioactive materials wear a piece of photographic film in a badge। যে সায়েন্টিস্টরা ল্যাবে কাজ করে ওরকম রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল নিয়ে এইসব নিয়ে, তারা কি করে? ওরকম একটা
ফটোগ্রাফিক ফিল্মের ব্যাচ পরে থাকে যে ওটা ক্লাউডি হয়ে গেলে তখন তারা কি বুঝে যে দে আর এক্সপোজ টু আয়োনাইজিং রেডিয়েশন, বুঝা গেছে? তো এরকম ইফ দ্য ফিল্ম বিকামস ফগ মানে কি আনক্লিয়ার অর ক্লাউডি, it shows that the scientist has been exposed to a certain amount of radiation. These badges are checked regularly to ensure scientists are not exposed to too much ionizing radiation because এগুলা কি করতে পারে, ক্যান্সার কজ করতে পারে, বুঝা গেছে? তো এই জিনিসটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা ব্যাপার। নাও আজকের ক্লাসে আমাদের মেইন যে পড়াটা গাইগার মুলার টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এখন একটা গাইগার মুলার টিউব কিভাবে করে আয়োনাইজিং রেডিয়েশন ডিটেক্ট করে এন্ড কিভাবে করে সে একটা রিডিং দিতে পারে যে পার সেকেন্ডে এতগুলি ডিকে হচ্ছে, সে এরকম একটা রিডিং দিতে পারে কিভাবে। এখানের মধ্যে দেখো এইখানে থিন একটা মাইকা উইন্ডো, মাইকা চিনো কেউ? মাইকা হলো একটা মিনারেল, খুবই খুবই থিন। আলফা তো পেপারের ভিতর দিয়ে যাইতে পারে না, কিন্তু মাইকার থিকনেস পেপারের থেকেও চিকন, বুঝছো? যে আলফা পার্টিকেল পেপার দিয়ে যেতে না পারলেও মাইকার ভিতর দিয়ে ঠিকই কি করতে পারে, পাস করতে পারে। ওকে, তো তাহলে এখানে কি দেওয়া, একটা মাইকা উইন্ডো দেওয়া। ওয়াই? এই মাইকা উইন্ডো দিয়ে আমরা কি করব, সোর্স থেকে যে আমাদের হাত দিয়ে তো রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল ধরবো না, আমাদের কাছে যে সোর্সটা আছে ওই সোর্সটাকে আমরা কি করব, যে সাপোজ দিস ইজ দ্য মাইকা উইন্ডো, তো এখন এই মাইকা উইন্ডো থেকে কি করব, এই সোর্সটাকে এরকম পয়েন্ট করব। সো সোর্স থেকে কি করবে, আয়োনাইজিং রেডিয়েশন গুলি আলফা ইমিট করুক, বেটা ইমিট করুক, গামা ইমিট করুক, কি করতে পারবে, ইট উইল বি এবল টু এন্টার দা জিএম টিউব। এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন এই যে ভিতরে ঢুকলো, এখন আমরা আয়োনাইজিং রেডিয়েশনের কথাগুলি যে বলছিলাম, ওয়াই আর দে আয়োনাইজিং, অর তারা আয়োনাইজিং মানে কি, তারা অন্য নিউট্রাল পার্টিকেলদেরকে কি করে দিবে, চার্জড বানায় দিবে, তাই না? আয়োনাইজ করে ফেলবে বেসিক্যালি। তো দেখো কি করা হয়েছে, এই যে ভিতরে এই জায়গাগুলাতে এখানের মধ্যে কি আছে, লো প্রেসার গ্যাস, যে ভিতরে কিছু কি করা, গ্যাস দেওয়া। আয়োনাইজিং রেডিয়েশন যখন নাকি ভিতরে ঢুকবে, এই গ্যাসগুলো তো নিউট্রাল, এই গ্যাসগুলাকে কি করে ফেলবে, আয়োনাইজ করে ফেলবে। আয়োনাইজ করে ফেলা মানে কি, ইদার পজিটিভ আর নেগেটিভলি চার্জ বানাইতেছে। তো এখন দেখো ভিতরের মধ্যে তোমরা ইলেকট্রোলাইসিস পড়ছো না, ক্যাথোড অ্যানোড তো চিনো। অ্যানোড হলো কি, সরি, অ্যানোড হলো পজিটিভ আর ক্যাথোড কি নেগেটিভ। তো তাহলে অ্যানোড হলো পজিটিভ টার্মিনাল, ক্যাথোড হলো নেগেটিভ টার্মিনাল, তো এমন টাইপের ব্যাপার। তো অ্যানোডের কাছে কারা যায়, অ্যানায়নরা যায়। অ্যানায়নস আর নেগেটিভলি চার্জ, তাই না? তো তাহলে নেগেটিভলি চার্জ পার্টিকেলস উইল গো টু দা অ্যানোড। তা দেখো এখানের মধ্যে কি করা, মাঝে এই যে সেন্ট্রাল ইলেকট্রোড কল্ড দা অ্যানোড, তো মাঝে এই যে লাল কালার দিয়ে যেটা দেখানো, এটা কি, এটা হলো অ্যানোড। তো তার মানে যদি কোনো ইলেকট্রন রিলিজ করে বা কোনো নেগেটিভলি চার্জ পার্টিকেল ক্রিয়েট হয় এই টিউবের ভিতরে, তো তারা কোথায় যাবে, অ্যানোডের কাছে যাবে। আর যদি কোনো কি হয়, পজিটিভলি চার্জ পার্টিকেল ক্রিয়েট হয়, তারা কোথায় যাবে, ক্যাথোডের কাছে যাবে। যে কন্ডাক্টিং কোটিং যেটা দেওয়া, এটা আমাদের কি, ক্যাথোড, যে নেগেটিভ চার্জ। ওকে, যে এখানের মধ্যে যে 0 ভোল্টেজে তাদেরকে দেওয়া আছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, figure 23.2 shows the basic construction of a GM tube. It is a glass tube with an electrically conducting surface on the inside. এই যে কন্ডাক্টিং কোটিং বলা যে, তো ওখানে কি চার্জ পার্টিকেলরা ওখানে গেলে, হ্যাঁ হ্যাঁ এই যে ভিতরে যে কালো কালার দিয়ে যে মার্ক করা ওইটা, বুঝছো? তো এই কন্ডাক্টিং ওই লেয়ার গুলোর মধ্যে যে কি করতে পারবে, চার্জ পার্টিকেল গুলি যাইতে পারে। তো তখন এখানের মধ্যে কি হয় খেয়াল করো, কন্ডাক্টিং কোটিং বলে কি অ্যানোডের এক্সটেনশন, না না ক্যাথোডের, ওইটা অ্যানোডেরটা মাঝেরটা, অ্যানোড হলো মাঝেরটা, আর সাইডে যে কালো পুরো যে কোটিংটা, এটা পুরোটা কি ক্যাথোড, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কি হইতেছে খেয়াল করো, the tube has a thin window made of mica, a naturally occurring mineral that can be split into thin sheets, যেটা বলো খুবই চিকন। ওকে, the tube contains a special mixtures of gases at very low pressure, বলছিলাম যে ভিতরে কি আছে, লো প্রেসারের গ্যাস। in the middle of the tube, electrically insulated from the conducting coating, যে বাইরের যেই
কালো যে সারফেসটা আছে এটার থেকে কি করা, সেপারেট করা। কোনটা? লালটা। তো লালটা কি অ্যানোড, আর বাইরের কালোগুলা কি ক্যাথোড। ওকে, তো কি বলতেছে, there is an electrode. This electrode is connected via a high value resistor to a high voltage power supply, typically 300 to 500 volt. এত ভোল্টেজের মধ্যে কোন একটা ভোল্ট তারা দেয় আর কি। কত দেয় ওটা ডিফারেন্ট জিএম টিউবের স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। তো এখন মেইনলি কাজটা কি হয়, ভিতরে যখন আয়োনাইজিং রেডিয়েশন ঢুকবে, যে আলফা বেটা বা গামা যখন নাকি ঢুকবে, তখন কাহিনীটা কি হয় দেখ। when ionizing radiation enters the tube, it causes the low pressure gas inside to form ions, যে তাদেরকে কি করে ফেললো, চার্জড বানায় ফেললো। এখন দেখো, the ions allow a small amount of current to flow from the electrode to the conducting layer. কি হবে, চার্জড পার্টিকেল মুভ করবে না, যে নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলি ক্যাথোডের কাছে যাবে, আর কি বলে নেগেটিভলি চার্জ পার্টিকেল গুলি অ্যানোডের কাছে যাবে, আর পজিটিভলি চার্জ পার্টিকেল গুলি কি করবে, ক্যাথোডের কাছে যাবে। তো তখন কি হবে, চার্জের ফ্লো যদি থাকে ওইটাকে আমরা কি বলি, কারেন্ট বলি না, যে কারেন্টটাকে রেট অফ ফ্লো অফ চার্জ। ওকে, তো তাহলে এখানে কি করতেছে, কারেন্ট ফ্লো করতেছে। এন্ড এই কারেন্টটাকে কি করা হয়, এই যে একটা ডিটেক্টিং সার্কিটের সাথে কানেক্ট করা। যখনই নাকি এই ক্যাথোড আর অ্যানোডে কোনো কি করা হবে, চার্জড পার্টিকেল ডিটেক্ট করা হবে, যে ক্যাথোডে কোনো পার্টিকেল আসলো বা অ্যানোডে কোনো পার্টিকেল আসলো, তো তখন কি করা হবে, এটা ডিটেক্টর সার্কিটে পাঠানো হবে। তো তখন ডিটেক্টর কি বুঝতে পারবে, ক্যাথোডে কোন একটা চার্জ পার্টিকেল গেছে বা অ্যানোডে কোন একটা চার্জ পার্টিকেল আসছে, ওখান থেকে বুঝতেছে এটা কি, একটা আয়নাইজেশন হয়েছে। ক্যাথোডে কোন একটা আয়ন গেছে মানে একটা আয়নাইজেশন হয়েছে, অ্যানোডে কোন একটা আয়ন আসছে মানে কি একটা আয়নাইজেশন হয়েছে, এরকম। তো এখন আয়নাইজেশন গুলি করায় কারা, তাসফিক, আলফা বেটা গামা ওরা। তো তাহলে যত যে পার সেকেন্ডে যতগুলি আলফা বেটা গামা জিএম টিউবে এন্টার করবে। হ্যাঁ নাঝা বলো। আলফা বেটা জিনিসটা কি আলফা বেটা কি হয়েছে, জিনিসটা কি? এটা কি জিজ্ঞাসা করলে তুমি? এতদিন আমরা আগের ক্লাসগুলোতে আলফা বেটা নিয়ে এত কিছু পড়ে আসলাম, যে আলফার আয়নাইজিং পাওয়ার কেমন, পেনিট্রেটিং পাওয়ার কেমন, বেটার আয়নাইজিং পাওয়ার কেমন, পেনিট্রেটিং পাওয়ার কেমন। তুমি এখন জিজ্ঞাসা করো আলফা বেটা জিনিসটা কি। তো এখন মনে করো যে মাথার উপর একটা বাজ ফেলছো। এগুলা তো আনস্টেবল নিউক্লিয়াসটা স্টেবল হওয়ার জন্য যে রেডিয়েশন রিলিজ করে ওইগুলা, চ্যাপ্টার 22 লেকচার সবগুলা দেখা লাগবে তোমার। আলফা বেটা চিনো না? দেখা হয়নি, একটু বিজি ছিল মেবি। হ্যাঁ, তো ওগুলি দেখা লাগবে, এগুলা কন্টিনিউয়েশন। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, এটাকে কি করা হয়, ইলেকট্রনিক ওই সার্কিটে ডিটেক্ট করা হয়। তো এখন এটাকে কি করা যায়, তাসফিক যেটা বলছে যে ডিটেক্টরের সাথে কাউন্টার লাগানো যায়, যে কাউন্টারে কি করব আমরা কাউন্ট পাবো, যে পার সেকেন্ডে কয়টা আয়নাইজেশন হচ্ছে। তো পার সেকেন্ডে যতগুলি আয়নাইজেশন হবে, মানে পার সেকেন্ডে ততগুলি আয়নাইজিং পার্টিকেল এন্টার করতেছে টিউবের ভিতরে। তো তার মানে ওখান থেকে কি পেয়ে যাব, অ্যাক্টিভিটি পেয়ে যাব না, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা আনস্টেবল পার্টিকেল ডিকে করতেছে, রাইট? তো তাহলে the GM tube is usually linked up to a counting circuit. This keeps a count of how many ionizing particles or how much radiation have entered the GM tube. Sometimes GM tubes are connected to rate meters. তারা কি করে, this measure the number of ionizing events per second, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা আয়নাইজেশন হচ্ছে, and so give a measure of the radioactivity in becquerel, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা ডিকে হচ্ছে, ওই রিডিংটা আমরা কি করতে পারি, জিএম টিউব থেকে বের করতে পারি। রেট মিটারস ইউজুয়ালি হ্যাভ আ লাউড স্পিকার, তো এরকম ক্লিক করে আর কি, এরকম ক্লিক সাউন্ড শুনলে তখন বোঝা যাইতেছে কি করতেছে, অ্যানোডে ক্যাথোডে, অ্যানোডে ক্যাথোডে কোনো চার্জ পার্টিকেল আসতেছে। হ্যাঁ, আওয়াজটা একটু কানে লাগে, বাট ওইটা আর কি একটা ভিজুয়াল ওই ডিটেকশন তো পাইতেছি, প্লাস ওই আওয়াজগুলি শুনে আওয়াজ যত বেশি হয় তো তখন কি মানে পার সেকেন্ডে অনেক বেশি রেডিয়েশন আসতেছে, আওয়াজ একটু কমে গেছে মানে কি রেডিয়েশনের লেভেল কম হয়ে গেছে এমন টাইপের। তো তাহলে সো দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি ইজ ইন্ডিকেটেড বাই দ্য রেট অফ ক্লিকস প্রডিউস, যে পার সেকেন্ড এরকম ক্লিক করতে থাকে আর কি। এটা আমরা ভিডিও দেখবো নেক্সট দিন, তো তখন বুঝতে পারবো। আচ্ছা, সো জিএম টিউবের ওয়ার্কিং প্রিন্সিপাল কি এখন বুঝতে পারছো?
এটা আমাদের একদম ডিরেক্টলি জিজ্ঞাসা করবে না, জাস্ট আমরা বুঝে রাখলাম যে এই ডিএম টিউবটা কিভাবে করে ডিটেকশন করতে পারে, বুঝছো? আচ্ছা, তো যেই জিনিসটা বলছিলাম যে তোমাদের নভেম্বর থেকে এই একটা স্পেসিফিক রুটিনে আমরা চলবো নভেম্বর মান্থটা। তো কেমন রুটিন এই জিনিসটা লিখে দেই, এন্ড এই মিটিংটা শেষ হলে আমরা ক্লাস শেষ করে দেবো, আর 1 মিনিট আছে। ওকে, তো এখানের মধ্যে দেখো কাজটা কি, যে স্যাটারডেতে তোমাদের বুকলেট সলভিং ক্লাস, মানডেতে তোমাদের টেস্ট, যে এর আগের উইকে যে চ্যাপ্টারটা শেষ হবে ওই চ্যাপ্টারের পরীক্ষা পরের উইকের মানডেতে, ঠিক আছে? এন্ড ওয়েডনেসডেতে আমাদের লেকচার ক্লাস। হ্যাঁ, এটা নভেম্বর মান্থে। একদিনের লেকচার ক্লাসে কি সিলেবাস শেষ হবে? কি বুঝে নাই? একদিনের লেকচার ক্লাসে কি সিলেবাস শেষ হওয়ার পসিবিলিটি আছে? হ্যাঁ, এটা তো আমাদের তো সিলেবাসের একদম শেষের দিকে, চ্যাপ্টার 23 এখন আমাদের টোটাল 28টা চ্যাপ্টার। চ্যাপ্টার 23 আমাদের আর 3টা লেকচার দিয়ে চ্যাপ্টার 23 শেষ, তো এরকম। তো তোমাদের ফার্স্টে তো কোশ্চেন পেপার গুলি করানো লাগবে, তো এর জন্য বুকলেট সলভিং ক্লাসগুলো দেওয়া হয়েছে, বুঝছো?